হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রায় দুপুর 12:30 মতো। বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর শ্যুট করতে বসেছি। তো কিচেনে চলে যাব রান্নার জন্য। তো তার আগে ভাবলাম যে এই যে ট্রেটা আছে বেতের, এই ট্রের ভিতরে একটুখানি কাজ করে নিই, কারণ এর উপরে সব জিনিসপত্র ঠিকভাবে রাখা যায় না। তো একটা শপিং ব্যাগ কেটে এভাবে মাঝখানটায় রাউন্ড শেপে বসিয়ে দিলাম। তো এটা দিলে না খুবই সুবিধা হয়, এর ভিতরে যে কোনো জিনিসপত্রই রাখতে সুবিধা হয়। এই তো আমি কিচেনে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। চলে এসেছি মানে অলরেডি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে দুপুরে লেয়ার মুরগি রান্না করব আর চিংড়ি মাছের বড়া বা কাবাব যেটাই বলেন। তো মুরগির মাংস রান্নার জন্য মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। আমি মুরগির মাংস রান্নার সময় কিন্তু এক এক সময় এক এক রকম রান্না করি। কখনো মশলা কষিয়ে নিয়ে তারপর হয়তো মাংসটা দিয়ে দিই, আবার কখনো দেখা যায় যে সব কিছু একসঙ্গে দিয়ে মুরগির মাংসের সঙ্গে ম্যারিনেট করে রেখে দিই, সেটা হয়তো প্যানে দিয়ে রান্না করি। আবার কখনো দেখা যায় যে হাতে মাখিয়ে একদম সরাসরি রান্না বসিয়ে দিই, মানে এক এক সময় এক একভাবে করি। আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। এই চালটা ধুয়ে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এতে দেখা যাবে রান্না করতেও সহজেই হবে, গ্যাস খরচ বা ইলেকট্রিসিটির খরচ দুটোই কম হবে। আর যেটা মূল কারণ সেটা হলো এভাবে রান্না করলে আঠালো ভাবটা একটু কম হবে ভাতে, কারণ নতুন চালের ভাত বেশ আঠালো হয় আর আঠালো ভাতটা আমার হজম হতে সমস্যা হয়, যে কারণে আমি বেশিরভাগ সময় কিন্তু পুরনো চালের ভাত খাই। মুরগির মাংস রান্না হতে যেহেতু অনেকটা সময় লাগবে, লেয়ার মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো আমি ভাবছিলাম এই সময়টা এদিকে কাজে লাগাই, এই ফুলগুলোকে সেট করি। এই ফুলের তোড়াটা গতকাল এসেছে বাসায়, কিন্তু গতকাল আর সেট করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে করি, না হলে সবগুলো ফুল নষ্ট হয়ে যাবে। পানিতে রাখলে কিছুটা সময় অন্তত ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো এই জারটাতেই আমি পানি ভরে এর মধ্যেই রেখে দিলাম। আর এদিকে অফ ক্যামেরায় আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি, কোনো কিছুই আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে একদম দুপুরের রান্না থেকে শুরু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে, এর মাঝে অনেকটা সময় চলে গেছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। আর এদিকে আমি চিংড়ি মাছটা বেটে রেডি করে নিয়েছি বড়া বানানোর জন্য। তো এর আগে আমি চিংড়ি মাছের সঙ্গে সামান্য পরিমাণ ডাল, মসুরের ডাল অ্যাড করেছিলাম। তো এবার আর সেটা করি নাই, এবার শুধু চিংড়ি মাছেরই বড়া বানাবো। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এতে যদি সামান্য পরিমাণ ডাল অ্যাড করা হয় তাহলে ওই বড়াটা অনেক ক্রিস্পি হয়। আর আমার কাছে মনে হয় শুধু চিংড়ির চেয়ে ওই বড়াটাই বেশি টেস্টি হয়। তবে ডালের পরিমাণ কোনোভাবেই বেশি হওয়া যাবে না, চিংড়ি মাছের চেয়ে ডালের পরিমাণটা একটু কম হতে হবে। আসলে সব কিছুই রেশিওর উপরে নির্ভর করে, রেশিও যদি ঠিক রাখা যায় দেখবেন সব কিছুই ঠিকভাবে হবে, সুন্দর হবে। আর এই বড়াটা কিন্তু অত বেশি ক্রিস্পি হয় না, ভিতরটা একটু সফট হয় বেশি। তবে এই চিংড়ি মাছের বড়াটা টেস্ট যেমনই হোক না কেন, ডাল দিয়ে বা এমনিতেই করেন, এটা গরম ভাতের সাথে খেতে সবথেকে বেশি মজা হয়। তো আমি বড়াগুলো ভেজে নিয়েছি, এখন ডিশ আউট করছি। আজকে অনেক শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে অবশ্য চিংড়ি মাছের কাবাব না বানিয়ে চিংড়ি মাছের ভর্তা বানাতে চেয়েছিলাম, আমার ভর্তাটা খুবই পছন্দ। তো আমার মেয়ে বলছিল যে মা চিংড়ি মাছের কাবাব বানিয়ে দাও, তো ভাবলাম যে ঠিক আছে আজকে ওকে কাবাব বানিয়ে দিই, পরে আরেকদিন ভর্তা বানাবো। এইদিকে আমি টমেটো কেটে নিচ্ছি সালাতের জন্য করে। আর আমার বাসায় আমার ছোট মেয়ে বড় মেয়ে দুইজনের একজনও কিন্তু টমেটোর সালাদ খায় না, টমেটোর সালাদ শুধু আমি আর আমার হাজব্যান্ড খাই। তবে আমার ছোট মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে শশা খায়, আবার গাজরও মোটামুটি খায়,
কিন্তু টমেটোটাই খেতে চায় না। আর বড় মেয়ে তো টমেটো, গাজর, শসা কোনোটাই খেতে চায় না। আজকে মনটা ভীষণ খারাপ, যে কারণে শ্যুট করতে লেট করেছি। আজকে আমার ছোট মেয়ের স্পোর্টস কম্পিটিশনের ফাইনাল রাউন্ড ছিল। তো একটা কম্পিটিশনে ও সেকেন্ড হয়েছে, কিন্তু ওকে থার্ড করে দিয়েছে, আর যে থার্ড হয়েছে তাকে সেকেন্ড করে দিয়েছে। ওই যে স্বজনপ্রীতির ফলাফল এটা। পরে গার্ডিয়ানরা সবাই এই বিষয়টা দেখেছে এবং আমাকে বলেছে যে এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলতে, কিন্তু কথা বলে লাভ হয় নাই। পুরোটাই তো একটা দলবদ্ধ হয়ে কাজ করছে। তো যাই হোক, এই জন্যই মনটা খারাপ যে একটা ছোট বাচ্চার সাথে এরকম করতে তাদের বিবেকে এতটুকুও বাঁধলো না। তো যাই হোক, রান্না টান্না কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে আমি কিছু কাপড় চোপড় বাইরে পরার সেগুলো ছিল, তো ওগুলোই আমি এখন একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, উঠিয়ে রাখবো। না হলে বাইরে যত কাপড়ই রাখা যাবে তত এলোমেলো। এমনিতেই তো শীতে প্রচুর কাপড় চোপড় বাইরে বের করা আছে, ওগুলোতেই কঠিন অবস্থা। তো এক্সট্রা যদি এই কাপড়গুলোও বাইরে থাকে তো একদম দম বন্ধ হওয়ার অবস্থা। রেগুলার আমার প্রচুর কাপড় গুছাইতে হয়, কারণ বাসায় সবাই প্রচুর কাপড় এলোমেলো করে। শীতের দিন একবার এটা পরে একবার ওটা পরে, যখন হালকা শীত তখন একরকম কাপড় পরছে, আবার সেগুলো খুলে রেখে যখন শীত বেশি লাগছে তখন একরকম পরছে। তো ওরা তো আর এগুলো গুছাতে পারে না, গুছানোর সব দায়ভার আমার উপর। আমি মেয়েদেরকে বলেছি যে তোমরা সারাদিন যে কাপড় চোপড়গুলো অগোছালো করো সেগুলো প্রত্যেকটা রুমে না রেখে গেস্ট রুমে রেখে দাও। গেস্ট রুম যত অগোছালো হয় হোক, আমি দিনের কোনো একটা সময় গুছিয়ে নেব। আর যদি সব সময় এ রুম ও রুমে রাখে, সবগুলো রুমই অগোছালো লাগে, আমার অনেক কষ্ট হয়। আর এই তো সন্ধ্যায় ওদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করেছি, যদিও রেডি খাবার। আর আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিচ্ছি। আমি তো ওগুলো ফ্রাই খাবো না, চিকেন ফ্রাই ওরা দুজন খাবে। আর শীতের সময়টা আমি একটু ফ্রাই করা খাবার খুব কম খাই, যদিও পছন্দ করি, কারণ শীতে এমনিতেই আমার নর্মাল খাবারই হজম হতে বেশ সমস্যা হয়। আর এই টাইপের খাবার তো একদমই আমার জন্য নয়। শীত কমলে তখন তবু একটু আধটু খেতে পারি। তো ওদের সাথে বসে বসে গল্প করছিলাম আর আমি কফি খাচ্ছিলাম। তো আমার ছোট মেয়ের যেটা কাজ, সে যাই খাক না কেন আমাকে একটু খাইয়ে দিবেই। আমাকে খাইয়ে দিচ্ছে আর বড় মেয়েকে বলছে যে তুমি তো মাকে একটুও ভালোবাসো না, তুমি একা একাই খেয়ে ফেললে, মাকে একটুও খাইয়ে দিলে না। তো নাস্তার সময় যেটুকু ইউজ হয়েছে এটুকু আমি ক্লিন করে ফেললাম, কারণ আগামীকাল আবার কাজের বুয়া আসবে না, সে আজকে বলে গেছে। জানি না একদিনের কথা বলে গেছে, এখন একদিন নাকি 2 দিন হবে নাকি 3 দিন হবে, বোঝা যাচ্ছে না। তো যে কারণে আমি ক্লিন করে রাখছি, কারণ ওই একটু একটু করে জমলেই দেখা যাবে অনেকগুলো হয়ে যাবে, তখন একসাথে ক্লিন করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এখন এই কাজটুকু গুছিয়ে নিলেই আমার রাতের কাজ মোটামুটি শেষ, শুধু রাতে খাওয়া দাওয়া বাকি থাকবে। তো এখন বসে আছি, তো ভাবলাম ধনেপাতাগুলো কেটে রেডি করে নিই। ধনেপাতাগুলো আমি দুপুরেই এগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, এক ফোঁটাও পানি নেই। তো এখন এগুলো কেটে কিছু নর্মালে রাখবো ফ্রিজে, আর কিছু ডিপে রাখবো। এখানে বসে টিভি দেখছি আর কাজ করছি চুপচাপ। শীতের মধ্যে একা একা বসে কোথাও কাজ করতে ভালো লাগে না। আসলে টিভি তো দেখতে পাচ্ছি না, যেহেতু কাজ করছি তো সাউন্ড শুনছি। আর এই তো ধনেপাতা আমি যেগুলো নর্মালে রাখবো সেগুলো এভাবে রাখছি, বক্সের নিচে টিস্যু দিয়ে নিয়েছি। এভাবে ধনেপাতা যদি নর্মালে রাখা হয় তো 8-10 দিনে এই ধনেপাতা কিচ্ছু হবে না, কালারও চেঞ্জ হবে না, একদম এইরকমই ফ্রেশ ঝরঝরে থাকবে। আর বাকি যে ধনেপাতাগুলো আছে এগুলো কেটে এখন আমি ডিপে রেখে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।